শান্তিনিকেতনে এসে নিরিবিলিতে কয়েকটা দিন কাটাতে চাইছেন? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। এমনই এক জায়গার সন্ধান আমি আজকের এই ভিডিওতে দেব। আর সেই জায়গার রুম ভাড়া কত আর খাওয়া খরচ কত তার সবটাই রয়েছে এই ভিডিওতে। তাহলে প্রথমেই ট্রেনে করে চলে আসতে হবে বোলপুর স্টেশন, আর সেখান থেকে টোটো করে পৌঁছে যাব আমরা আমাদের গন্তব্যে ভারত সেবাশ্রম সংঘ। এখানে টোটো রিজার্ভ করে চলে আসলে আপনার খরচ পড়বে 100 থেকে 150 টাকা মতো। বোলপুর স্টেশন থেকে ভারত সেবাশ্রম সংঘের দূরত্ব 3 থেকে 4 কিলোমিটার। আমরা এই মুহূর্তে আশ্রমের ভেতরে প্রবেশ করে গেছি। আশ্রমটা খুবই সুন্দর আর খুব মনোরম পরিবেশ। এই আশ্রমটা কিন্তু প্রায় 300 বিঘা জমির ওপর গড়ে উঠেছে। চলে এসেছি তোমার শান্তিনিকেতনে ভারত সেবাশ্রম সংঘে। এখন মাত্র এন্টার করলাম। এখানে কিন্তু আমরা আগের থেকেই প্রি বুক করে এসেছিলাম। প্রি বুকিংয়ের জন্য নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে এসি ও নন এসি রুম মিলিয়ে মোট 150টারও বেশি রুম এখানে রয়েছে। এসি রুম ভাড়া এখানে 1200 টাকা করে, আর প্রতি জনপ্রতি যে কয়জন তোমরা থাকবে 100 টাকা করে বাড়বে। ঠিক একইভাবে নন এসি রুমগুলো 400 টাকা করে ভাড়া, কিন্তু জনপ্রতি হিসেবে আবার 100 টাকা করে বাড়বে। তোমরা যেই কয়জন থাকবে সেই হিসেবে 100 টাকা করে বাড়বে। যেমন রুম ভাড়া 400 টাকা হলে তোমরা যদি 2 জন থাকো তাহলে তার ভাড়া নেবে 500 টাকা, যদি 3 জন থাকো ভাড়া হবে 600 টাকা। এটা নন এসি রুম। আর এসি রুমের ভাড়া ঠিক একই রকম, 1200 টাকা রুম ভাড়া, যতজন থাকবে তার উপর 100 টাকা করে বেশি। পুরো ক্যাম্পাসটা তোমাদের ধীরে ধীরে ঘুরিয়ে দেখাবো, কিন্তু তার আগে আমরা রুমটা দেখিয়ে নিই। আমরা চলে এসেছি, আমরা এসি রুম নিয়েছি। ভেতরটা একটা সুন্দর কিং সাইজ বেড রয়েছে, সাথে আরেকটা সিঙ্গেল বেড রয়েছে। এদিকটা দেখো বাথরুমটা দেখো। বাথরুমটাও একদম নিট অ্যান্ড ক্লিন। একটা বেসিন আছে, এখানটায় কোমোড রয়েছে, একটা টুলও রয়েছে, বাল্ব ট্যাঙ্কি সব রয়েছে, মিরর। এই পাশটা একটা সুন্দর ব্যালকনি রয়েছে। বাহ, ব্যালকনি থেকে বাইরের ভিউটাও কিন্তু অসাধারণ। ওখান দিয়ে যে রাস্তাটা ধরে আমরা এসেছি সেই রাস্তাটা পুরো দেখা যাচ্ছে, আর সামনে পুরো গ্রিনারি, ফলের গাছও রয়েছে প্রচুর। খুব সুন্দর জায়গাটা। ফ্রেশ হয়ে আমরা সকলে বেরিয়ে পড়লাম বৃষ্টি মাথায় করেই সোনাঝুরির হাটে। সোনাঝুরির হাট কিন্তু বসে শনিবার আর রোববার করে, তাই আমাদের উদ্দেশ্য এবার সোনাঝুরির হাট। তার আগে বলে রাখি, আমরা কিন্তু দুপুরের লাঞ্চটা শকুন্তলাতে করেছিলাম, আশ্রমে করিনি। আমরা রাতের ডিনারটা আশ্রমে করব, তখন সমস্ত ডিটেলস তোমাদের আমি জানাবো যে আশ্রমে খাবারের কত কি দাম। তাই এখনকার লাঞ্চটা আমরা সেরে নিচ্ছি শকুন্তলাতেই। শকুন্তলার লাঞ্চের জন্য আমরা নিয়েছিলাম কচি পাঁঠার মাটন থালি। লাঞ্চ কিন্তু আমরা অসাধারণ করেছিলাম, আর প্রত্যেকটা রান্নাও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তোমরা চাইলে সোনাঝুরি গেলে একবার অবশ্যই শকুন্তলা ঘুরে আসতে পারো। এরপর আমরা চলে গেলাম সোনাঝুরি হাটে, যেখানটায় রয়েছে বিভিন্ন রকম সুন্দর সুন্দর হাতের কাজ করা জুয়েলারি, হ্যান্ডমেড শাড়ি, তোমার বিভিন্ন রকম খেলনা, নানা রকম ঘর সাজানোর জিনিসপত্র। তো তোমরা গেলে লিটারেলি ওখানে পাগল হয়ে যাবে, কোনটা ছেড়ে কোনটা নেবে। তো আমারও ওই একই হাল হয়েছিল। তাও ঘুরে ঘুরে প্রচুর কিছু কেনাকাটা করেছি, সাথে নেচেছি ইনিবিনি টাপাটিনির ছন্দে, কিছুটা কোমরও দুলিয়েছি ওখানকার গ্রামীণ মানুষদের সাথে। সেদিনের দিনটা আমার কাছে ভীষণ ভালো কেটেছে। তাই তোমরা অবশ্যই সোনাঝুরিতে একবার ভিজিট করো, আর গিয়ে ওখানের মনোরম পরিবেশে নিজেকে মিলিয়ে দাও।
হাটে কিন্তু বিভিন্ন জন বিভিন্ন রকম দাম চায়, তাই ওখানে গিয়ে কিন্তু অবশ্যই বার্গেনিং করে জিনিস কিনতে হবে। সোনাঝুরি হাটে শপিংয়ের সাথে সাথে বিভিন্ন মানুষের বিভিন্ন মনোরঞ্জন করা গানে তোমার বিকেলটা যে কিভাবে কেটে যাবে তুমি নিজেও টের পাবে না। এরপর আমরা এখান থেকে চলে গিয়েছিলাম কোপাই নদীর ধারে, যেখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে এই কবিতাটা লিখেছিলেন। কোপাই নদীতে তো আপাতত জল কম ছিল খুবই, কিন্তু বর্ষায় এই নদী কিন্তু ফুলে ফেপে পুরো ভরপুর হয়ে থাকে। রাতের বেলা আশ্রমের পরিবেশটা কিন্তু আরও বেশি মনোরম। আমরা এখন যাচ্ছি ডিনারের উদ্দেশ্যে। রাতের খাবারের সময় হলো 8:30 থেকে রাত 9:30 পর্যন্ত। এখানে দুপুর ও রাত্রের খাবারের কুপন মূল্য 70 টাকা করে। রুটি ও ভাত 2 ধরনের ব্যবস্থাই এখানে রয়েছে। তোমরা কে কী খাবে সেটা আগের থেকে কিন্তু জানিয়ে দিতে হবে। আর কুপনটা আমরা যখন আশ্রমে এসছিলাম সেই মুহূর্তেই কেটে নিয়েছিলাম, কারণ কুপন আগের থেকেই কেটে নিতে হয়। রাতের খাবারে ছিল ভাত, ডাল, একটা সবজি আর 1 গ্লাস করে প্রত্যেকের জন্য এখানকার গরুর খাঁটি দুধ। সকালবেলা উঠেই আশ্রমের চারধারটা ঘুরে দেখতে লাগলাম। আশ্রমটা এতটাই বড় যে কাল পুরোটা দেখা হয়নি, তাই আজকে বেরিয়ে পড়লাম আশ্রমের আরও বিভিন্ন জায়গাটা পরিদর্শনে। এই ভারত সেবা আশ্রম সংঘে ছাত্রাবাসের সাথে সাথে রয়েছে এখানে ITI কলেজ, আর রয়েছে একটা সুন্দর মন্দির যেখানটায় মা দুর্গা প্রতিষ্ঠিত। এখানেই ছাত্ররা প্রতিদিন নাম কীর্তন করে সকালে ও বিকেলে। সকালের নাম কীর্তনটা তো তোমরা দেখলেই যখন আমি ঢুকেছিলাম সেই সময়, এছাড়া বিকেলবেলাও একটা নাম কীর্তন হয়। আশ্রমের চারপাশটার পরিবেশটা এতটাই সুন্দর যে ঘুরে দেখতে দেখতে কখন যে সময় কেটে গেছে বুঝতেই পারিনি। এরপর আমরা চলে গেলাম আশ্রমের ওই ধারটায়, যেখানটায় এত ভক্ত আর এত মানুষের জন্য সমস্ত খাবার দাবার তৈরি হয়। এইটা রয়েছে আশ্রমের সেই জায়গা যেখানটায় প্রতিদিন প্রায় 400 থেকে 500 জন মানুষের খাবার দাবার তৈরি হয়। এখানে রয়েছে 2টো পেল্লাই সাইজের কড়া, যেখানে একদিকে হচ্ছে ডাল আর একদিকে রান্না হচ্ছে ভাত। আর রাত্রিবেলা এখানেই রুটি সবজি সমস্তটাই এই আশ্রমের এই রান্নাঘরেই তৈরি হচ্ছে। তো আমার দেখা প্রথম যে এত বড় কড়াইয়ে ভাত ডাল সমস্ত কিছু রান্না হচ্ছে। এখন আমরা চলে এসেছি গোশালাতে, যেখানটায় রয়েছে 210টা মতো গরু। এখানে ওদের প্রতিনিয়ত খুব সুন্দরভাবে পরিচর্যা করা হয়। গরুগুলোর প্রত্যেকটির দুধ, যেটা এখানকার ভক্তদের ও ছাত্রদের প্রতিদিন দেওয়া হয়। আর এখানকার গরুর গোবর দিয়ে বায়োগ্যাস তৈরি করা হয়, আর সেই গ্যাস দিয়ে এখানে রান্নাবান্নার সমস্ত কাজ এখানে করা হয়। এই হলো সেই গোবর গ্যাসের মেশিন, যেখানে এনে সমস্ত গোবর জড়ো করা হয়। 210টা মতো গরু আছে এই গোশালাতে। সবুজ দেখে পাতার মতো চাচ্ছে পাতা। সকাল প্রায় 11টার দিকে আমরা আশ্রম থেকে রওনা হয়ে পড়লাম কঙ্কালীতলা মন্দিরের উদ্দেশ্যে। আশ্রম থেকে কঙ্কালীতলা পর্যন্ত
টোটো করে গিয়েছিলাম, আর সেখানে টোটো ভাড়া নিয়েছিল 200 থেকে 250 টাকার মধ্যে। কঙ্কালীতলা মন্দিরটি ভীষণ জাগ্রত। কথিত আছে 51টি শক্তিপীঠের অন্যতম এই কঙ্কালীতলা মন্দির। বলা হয় মন্দিরের পবিত্র পুকুরে নাকি মা সতীর কোমর পড়েছিল। মা কঙ্কালীতলার পুজো দেওয়ার জন্য মায়ের মন্দিরের সামনে কিন্তু প্রচুর ডালার দোকান রয়েছে। এখান থেকে টাকার বিনিময়ে তোমরা তোমাদের ইচ্ছে মতো ডালা সংগ্রহ করতে পারো। এবার আমি চললাম মা কঙ্কালীর মন্দির পরিদর্শনে আর সাথে পুজোও দিতে। চলো তাহলে ঘুরে দেখাই তোমাদের মা কঙ্কালীতলার পুরো মন্দির চত্বর। এটি হলো মায়ের গর্ভগৃহ। এখানে এসেই সমস্ত দর্শনার্থীরা আর ভক্তরা জমায়েত হয়েছে মায়ের পুজো দেওয়ার জন্য। এই সেই পবিত্র পুকুর যার কথা আমি মন্দিরে ঢোকার আগেই তোমাদের জানিয়েছি। এখানে নাকি কথিত আছে এই পবিত্র পুকুরেই সতীর কোমর পড়েছিল। চিত্রটা দেখতে পাচ্ছেন, সেই চিত্রটা আমাদের ত্রিশালয় বইয়ের 3 বই দেখতে পাবেন। ত্রিশালয় বইটা পুরোটাই ইয়ে হয়েছে, বাকি পুরোটা হয়েছে, এখন আর দেখতে পাবেন। তো ওই যে চিত্রটা যে এঁকেছিল আমাদের পুরোটাই এঁকেছিল নন্দলাল বসু। চিত্র কঙ্কালীতলায় মায়ের পুজো দেওয়ার পর এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের আরও বিশেষ কিছু জায়গার পরিদর্শনে। আমরা যে সমস্ত জায়গায় গিয়েছিলাম সেই সমস্ত জায়গায় এখন কোভিডের পর থেকে ভেতরে ঢোকার পারমিশন এখন আর নেই। আমাদের টোটো দাদা তাই আমাদের জানিয়েছিল। দেবেন্দ্র ঠাকুর পিতা মহর্ষি দেবেন্দ্র ঠাকুর এই বাড়িটি স্থাপিত করেছিল 1862 সালে। এটা একটা গেস্ট হাউস হিসেবে করেছিল। তো গেস্ট হাউসটা আমাদের গান্ধীজি আগে কাটিয়েছিলেন বলে তখন তো গেস্ট হাউসটা বন্ধ আছে। সমস্ত জায়গা ঘোরার পর এবার আমাদের লাস্ট গন্তব্য বোলপুর স্টেশন। অনেক ঘোরাঘুরি হলো, এবার বাড়ি যাওয়ার পালা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনের জন্য টাটা।